সনাতন সম্প্রদায় এই মাটিরই সন্তান, তারা অবশ্যই মাটির আদি সন্তান। তারা 1971 সালে রক্ত দিয়েছে, এই দেশ গড়েছে এবং এই দেশ তাদেরই ইতিহাস। তাদের মন্দিরে হামলা হলে রাষ্ট্রকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে, অপরাধীকে আইনের আওতায় আনতে হবে এবং এটা কোনো অনুগ্রহ নয়, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। কিন্তু যখনই আভ্যন্তরীণ সংকটকে বিভাজনের বয়সের হিন্দু নাগরিকদের স্বার্থে নাকি বাংলাদেশকে অস্থিতিশীল করতে আগ্রহী কোনো আঞ্চলিক শক্তির স্বার্থে, হাইব্রিড ওয়ারফেয়ারের এই যুগে সবচেয়ে কার্যকর অস্ত্র হলো একটি জাতির নিজের ভেতরকার ফাটলকে আন্তর্জাতিক মঞ্চে বড় করে দেখানো। আমরা আশা করি বাংলাদেশ এই ফাঁদে পা দেবে না, কারণ আমাদের পথ একটাই, সংবিধান, আইনের শাসন এবং নাগরিক সংহতি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের নিরাপত্তা এই রাষ্ট্রের দায়িত্ব। কথা বলা মানে শত্রুর হয়ে কাজ এবং এই রাষ্ট্র সেই দায়িত্ব সচেতন ভাবে হোক বা অসচেতন ভাবেই হোক, কারণ আমাদের ইতিহাস আমাদেরই লিখতে হবে। জাতীয় প্রেস ক্লাবের এই হলে বসে আমরা যখন আমাদের স্বাধীনতা ও সীমান্ত রক্ষা নিয়ে কথা বলছি, ঠিক এই মুহূর্তে বর্ডারের ওই পারে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে কিন্তু রিয়েল টাইম দাবার চাল চলছে। বর্ডারের কাছাকাছি পলাশবাড়িতে সাম্প্রতিক 81 ফুট মূর্তি যে সংকট, কিংবা কোনো মানে আমাদের বিশেষ ধর্মের একটা গোষ্ঠীর যে র্যালি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোনো সাধারণ ল অ্যান্ড অর্ডার ইস্যু না। আমরা এখনো 1971 সালের একটা অ্যানালগ ওয়ারফেয়ার মাইন্ডসেটে আটকে আছি, যেখানে যুদ্ধ মানে হচ্ছে সীমান্ত অতিক্রম করে ট্যাঙ্ক আসবে, বিমান আসবে। কিন্তু আধুনিক যুদ্ধ 5th জেনারেশনে এন্টার করছে এবং এই 5th জেনারেশন ওয়ারফেয়ার, যেটা হচ্ছে সরাসরি একটা দেশের মানুষের ব্রেন হ্যাক করা হয়, এবং এই হ্যাকিংটা যখন হয় তখন কিন্তু মানচিত্রে এক ধরনের রিড্রয়িং শুরু হয়ে যায়। আমরা একটা জিনিস মনে রাখবো যে ইতিহাস নিজে নিজে রিপিট হয় না, এটা বেসিকলি মানে রাইম করে বলি আমরা। যেমন ফার্স্টে আমরা যদি বলার চেষ্টা করি সিকিমের ঘটনাটা, সিকিমে কি হয়েছিল? সিকিমে ভারত যে প্রেসক্রিপশনটা ফলো করছিল, যেটা হচ্ছে যে ফার্স্টে সেখানে তারা একটা কার্ড খেলছে যে সিকিমের লোকজন তাদের রাজতন্ত্রে হ্যাপি না, তারপরে তারা উদ্ধারকর্তা হিসেবে চলে আসছে। এই জায়গায় আমি খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে R2P। R2P মানে হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, মানে হচ্ছে যে কাউকে রক্ষা করার গুরু দায়িত্ব তুলে নেওয়া নিজের হাতে। এই গুরু দায়িত্ব এর আগে একবার তুলে নিছিল হিটলার, যখন চেকোস্লোভাকিয়াতে সুদেতেনল্যান্ড নামে একটা ছোট্ট জায়গা ছিল, যে মাইনরিটি ইন সুদেতেনল্যান্ড, এটা বলে সে সুদেতেনল্যান্ড দখল করে ফেলছিল। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্টের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে ন্যাটো বাহিনী লিবিয়া আক্রমণ করছিল, এবং লিবিয়া আক্রমণের ফলাফল আমরা সবাই জানি। এবং এই একই প্রেসক্রিপশন আমরা দেখছি ক্রিমিয়াতে 2014 সালে, যখন পুতিন বলল যে ক্রিমিয়ার যে রাশিয়ানরা আছে তারা এই মুহূর্তে বেশ কষ্টে আছে, নির্যাতনের মুখে আছে, সুতরাং তাদেরকে উদ্ধার করতে হবে, এই বলে সে ক্রিমিয়া দখল করে ফেললো। আশা করি আমরা এই মিলটা খুঁজে পাচ্ছি। অলরেডি আমার আগের বক্তা বলে গেছেন সেই বিখ্যাত 3টা নাম, একটা হচ্ছে ভরত কর্ণা, একটা হচ্ছে আর জগন্নাথন, একটা হচ্ছে জয়দীপ বাবু। তারা সিকিউরিটি ওয়াইজ ম্যাগাজিনে, তারপরে হচ্ছে স্বরাজ্য ম্যাগাজিনে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বলতেছে যে রংপুর ডিভিশন আমাদের এই ব্যাপারগুলোতে এসে একটু কেয়ারফুল হতে হবে। দিল্লির সবচেয়ে বড় জিওপলিটিক্যাল নাইটমেয়ার হচ্ছে তাদের ওই 22 কিলোমিটারের যে চওড়া শিলিগুড়ি করিডোর, যেটাকে তারা চিকেন স্নেক বলে, যা মেইনল্যান্ড 7 সিস্টার্সকে কানেক্ট করে। ইন্ডিয়ান স্ট্র্যাটেজিস্টদের যে এই পরিকল্পনাটা, যে 22 কিলোমিটারের যে চিকেন নেকটা আছে, এটাকে এক্সপান্ড করে 150 কিলোমিটার করে ফেলবে, এটা এখন আর গোপন কিছু না, এটা তারা প্রকাশ্যেই বলছে, তাদের ইন্টেলেকচুয়ালদের মাথা থেকে এটা আসতেছে।